নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি ফাইল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জীবন বিজ্ঞান ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার। তো আগের দিন তোমরা দেখেছো যে ফার্স্ট টপিকটা করেছিলাম, যেটা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান ছিল। আজকে আমরা করব সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ উদ্ভিদ হরমোন। তো চলো শুরু করা যাক। তো উদ্ভিদ হরমোন, তো উদ্ভিদ বলতে আমরা আশেপাশে অনেক গাছপালাই দেখি, কিন্তু আমরা কখনো ওটা কি ভেবে দেখেছি? ধরো একটা বীজ নিয়ে তুমি মাটিতে পুঁতলে, ঠিক আছে? মাটিতে পোঁতার পর সেই বীজটা কি হলো, আস্তে আস্তে অঙ্কুরিত হওয়ার পরে কি করলো ও, দেখো এরকম করে একটি চারা গাছ, বিরাট বড় চারা গাছে কিন্তু ও রূপান্তরিত হলো, তারপরে ও আরো বাড়তে থাকে। তো এই যে ওর এই শারীরবৃত্তীয় পদ্ধতি, এই যে ওর ফুল ফোটা বা বিভিন্ন রকম ওর যে শারীরবৃত্তীয় পদ্ধতি, সেগুলো কে নিয়ন্ত্রণ করছে, তাই না? তো আমরা পড়েছিলাম আগের দিন যে অভ্যন্তরীণ পরিবেশে হরমোন, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি থাকে। তো আজকে আমরা দেখবো যে হরমোন কিভাবে এই কাজগুলো কিন্তু উদ্ভিদের দেহে করছে। তো সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে বলবো যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপত্তি লাভ করে অতি অল্প মাত্রায় লক্ষ্যকোষে বাহিত হয়ে কোষগুলির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে, কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা বলবো হরমোন। এবার অনেক বড় ডেফিনিশন একটা, কিন্তু আমরা এটাকে যদি ছোট ছোট ভাবে দেখি, যেমন ধরো প্রথমে বলছে জৈব রাসায়নিক পদার্থ। তাহলে জৈব রাসায়নিক পদার্থ কি? যেগুলো জীব দেহের মধ্যে তৈরি হয়েছে তাদেরই আমরা বলি জৈব রাসায়নিক পদার্থ, তাই না? এবার এগুলোর কিরকম, নির্দিষ্ট কতগুলি কোষ থেকে তৈরি হয়। নির্দিষ্ট কতগুলি কোষ, যেমন ধরো থাইরয়েড কোষ থেকে কিন্তু থাইরয়েড হরমোন তৈরি হবে, অন্য কোথাও থেকে নয়। সেরকমই উদ্ভিদের ক্ষেত্রেও তাই, তাই না? নির্দিষ্ট কোষ থেকে তৈরি হয় এবং কোষ সমষ্টি থেকেও হতে পারে। উৎপত্তি লাভ করে ওরা কি করবে, অতি অল্প মাত্রায় লক্ষ্য কোষে বাহিত হবে। এবং লক্ষ্য কোষ বলতে কি বোঝানো হচ্ছে? যেমন ধরো এ কোষ থেকেও তৈরি হলো, কিন্তু এ কোষেও কাজ করবে না, কাজ করবে লক্ষ্য কোষ, যেটা কিনা বি। তার মানে লক্ষ্য কোষেও কাজ করবে। এবং লক্ষ্য কোষে কি কাজ করবে? ওর লক্ষ্য কোষের যে স্বাভাবিক কাজ থাকে, যেমন ধরো বিভিন্ন কোষের তো কাজ থাকে, কোষের নিজের বিভাজন থাকে, কোষের বিভিন্ন ক্ষরণ থাকে, হ্যাঁ, প্রোটিন উৎপাদন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। এবং কাজের পর কি হয়, ও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। তো এটাকে আমরা বলি হরমোন। তাহলে দেখো এত বড় সংখ্যাটা আমরা যদি ভাগ ভাগ করে নিই, তাহলে হরমোনের সম্বন্ধে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা পেয়ে যাব। এইবার উদ্ভিদ দেহে হরমোনের ভূমিকা সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথম দিন আমরা পড়েছিলাম কি, সংবেদনশীলতা ও সাড়া প্রদান, তাই না? বিভিন্ন রকম উদ্দীপনা সাড়া দিচ্ছিল। তো সেইটা কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল, তাই না? তো এবার আমরা দেখব লজ্জাবতী লতার মূল দেশের যে কোষ থাকে, সেখানে কে প্লাস আয়ন এর বাড়া কমার ফলে কিন্তু রসস্ফীতি বৃদ্ধি বা কম হ্রাস হচ্ছিল। তো এই যে কে প্লাস আয়নের ঘনত্ব যে কে নির্ণয় করছিল, সে কিন্তু এই হরমোন দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছিল। বীজের অঙ্কুরোদ্গম, বীজ যেটা আমরা সাধারণ অবস্থায় দেখি, সে কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, ঠিক আছে? এটা ধরো একটা বীজ। তো এই বীজ কিন্তু এখনো কিন্তু পরিবেশের সঙ্গে অঙ্কুরোদ্গম কিন্তু ওর হওয়ার সম্ভাবনা নেই, কারণ ও কিন্তু ভালো পরিবেশ পায়নি, ও সুপ্ত অবস্থায় আছে, ঠিক আছে? যেই ও ভালো পরিবেশ পাবে, জল পাবে, মাটির তলায় ওকে পোঁতা হবে, তখন ও কি করবে, ওর সেই সুপ্ত অবস্থা ভেঙে ও কিন্তু অঙ্কুরোদ্গম হবে, আর তারপরে আস্তে আস্তে এই বড় চারা গাছে ও কিন্তু রূপান্তরিত হবে, ঠিক আছে? তো এইটা করছে কে? এটাও কিন্তু উদ্ভিদ হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। এইবার আমরা করবো উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি। এবার অগ্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝতে পারছি, যে একটা কাণ্ড সেইটাকে উপরের দিকে বাড়তে, মানে কাণ্ডটাকে লম্বায় বাড়তে সাহায্য করবে, তাহলে এটাকে বলবো অগ্রবৃদ্ধি। আর যখন কোনো গাছের গুড়ি থাকে না, সে আস্তে আস্তে পার্শ্বীয় বিভাজিত হয়ে কিন্তু মোটা হতে থাকে, দুপাশে বাড়তে থাকে, তাহলে এটাকে আমরা বলবো পার্শ্বীয় বৃদ্ধি। আর একটা আছে মুকুলোদ্গম। তো এটাও কিন্তু আমাদের বিভিন্ন মুকুল থাকে, তাদের বাড়তে সাহায্য করে, ঠিক আছে? লাস্টে আছে ফুল ফোটা। তো ফুল ফোটাতে বিভিন্ন হরমোন সাহায্য করে, যেটা আমরা আগের দিন দেখছিলাম। এবার আমরা দেখবো ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণটা কিন্তু ডিটেইলে আমরা পড়বো যখন অক্সিন হরমোন সম্বন্ধে আমরা জানবো। তো উদ্ভিদ হরমোন আবার দু রকম হতে পারে, প্রাকৃতিক হরমোন আর কৃত্রিম হরমোন, ঠিক আছে? তো প্রাকৃতিক হরমোন যদি আমরা বলি, তাহলে এইটা আমাদের কিরকম হয়? এটা প্রকৃতিতে পাওয়া যায়। কৃত্রিম হরমোন কি হয়, ল্যাবরেটরিতে তৈরি হয়, তাই না? আমরা কৃত্রিমভাবে তৈরি করছি, এটা কিন্তু প্রকৃতিতে উদ্ভিদের মধ্যে ন্যাচারালি পাওয়া যায় না। তো প্রাকৃতিক হরমোনের তিনটে আমরা ডিটেলে পড়বো, অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন। আর কৃত্রিম অক্সিন, এগুলো হলো যেগুলো আমাদের ল্যাবে তৈরি করা হচ্ছে, তার বিভিন্ন টাইপ আছে, হ্যাঁ, এনএ, আইবিএ ইত্যাদি হলো কৃত্রিম অক্সিজেনের উদাহরণ। আর কৃত্রিম জিবরেলিনও আমাদের কিন্তু পড়তে হবে। এবার এদের আমরা উদাহরণগুলো জেনে নিলাম। এইবার আমরা ডিটেলে কি পড়বো? ডিটেলে আমরা পড়বো অক্সিন হরমোন। এবার অক্সিন হরমোন যদি আমাদের জানতে হয়, তো এটা কিরকম হরমোন? এটার মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মৌল দ্বারা, এবং এটা ইন্ডোল বর্গযুক্ত। ইন্ডোল বর্গযুক্ত কেন? কারণ এর পুরো নামটা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিজেনের পুরো নাম আমি লিখে দিচ্ছি এখানে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ওর পুরো নাম। তার মানে ও কি হবে? ইন্ডোল বর্গযুক্ত জৈব অ্যাসিড। তো জৈব অবশ্যই কেন? কারণ এটা কি, হরমোন তো জৈব রাসায়নিক পদার্থই বটে।
ঠিক আছে, এটার আর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে জলে দ্রবণীয় এবং মেরুবর্তী পরিবহন করে। ঠিক আছে, এবার এখানে আমি ওদের যে পরিণতি থাকে না, হরমোন যে বিনষ্ট হয় সেইটা লিখেছি, অত ইম্পর্টেন্ট নয়, না পড়লেও হবে। তো এবার আমরা জানবো ভূমিকা। উৎস পড়ার আগে আমরা ভূমিকা জানবো। তো ভূমিকা যদি আমরা দেখি, 1 নম্বরে বলছে অগ্রস্থ প্রকটতা। তো এই যে অগ্রস্থ প্রকটতা মানে কি? অগ্র শব্দের অর্থ আগে, আর প্রকটতা শব্দের অর্থ প্রাধান্য। তার মানে নিশ্চয়ই আগের যে কোষগুলো থাকে বা উপরের যে কোষগুলো থাকে সেইগুলোর বিভাজনটাকেই প্রাধান্য দেবে অক্সিন, তাই না? এটা একটা কাণ্ড। তো কাণ্ডের উপরে যে কোষগুলো থাকছে সেগুলোকে আমরা বলবো অগ্রস্থ ভাজক কলা। তো এইটাকে বাড়তে সাহায্য করবে। শুধু তাই নয়, প্রকটতা মানে, প্রকটতা বলছে কারণ কি, ওর তো শুধুমাত্র অগ্রমুকুল হয় না, ওর তো পার্শ্বীয় মুকুলও হয়, তাই না? পার্শ্বীয় মুকুল হয়, কিন্তু ও কি করবে, পার্শ্বীয় মুকুলগুলো যেগুলো তাদের বাড়তে দেবে না, শুধুমাত্র বলবে যে তুমি উপরের মুকুল, উপরের যে কোষ সেগুলোই বিভাজিত হয়, ও যেন লম্বায় বাড়ে। ঠিক আছে, ও যেন পার্শ্বীয় বৃদ্ধি না হয়, পার্শ্বীয় বৃদ্ধিটা কিন্তু আটকে দিচ্ছে। সেই জন্য আমরা বলছি এটাকে অগ্রস্থ প্রকটতা। তাহলে এটা ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করবে কোন হরমোন অগ্রস্থ প্রকটতা করে, তখন আমাদের বলতে হবে যে অক্সিন হরমোন করে। ঠিক আছে, তো এরপর আমরা দেখব যে ওরা কি করছে। 2 নম্বর হলো কোষের আকার বৃদ্ধি। ঠিক আছে, কোষের আকারও বৃদ্ধি করছে। তো কি করে, কোষ প্রাচীর আর কোষের মধ্যে H+ আয়ন জমা করতে সাহায্য করে। তার ফলে কি হয়, কোষ প্রাচীরের নমনীয়তাটা বাড়ছে এবং কোষ প্রাচীরের যে মেটেরিয়াল সেটাও কিন্তু জমা হওয়াটা বাড়ছে দুটোর মধ্যে। এবার যদি মেটেরিয়াল বাড়ে তখন কি হবে, অবশ্যই কোষ প্রাচীরটা বেড়ে যাবে, তার ফলে কোষের আকারও বৃদ্ধি পাবে, তাই না? এরপর আমরা 3 নম্বর পড়ব। তো ট্রপিক চলন নিয়ন্ত্রণ যেটা আছে সেটা আমরা ডিটেলে দেখবো এবার। তো আগের দিন পড়েছিলাম ট্রপিক চলন 3 রকম হয়। তো 2 রকম ট্রপিক চলনে কিন্তু অক্সিন সাহায্য করছে, একটা হচ্ছে ফটোট্রপিক আর একটা হচ্ছে জিওট্রপিক। তো ফটোট্রপিকে উদ্দীপক হিসেবে আলো ছিল। ফটোট্রপিক এবার দুটো অঙ্গ করছিল, একটা হচ্ছে আমাদের কাণ্ড যেটা মাটির উপরে আছে, আর একটা হচ্ছে মূল যেটা মাটির নিচে থাকে। তো কাণ্ডটা কিরকম দেখাচ্ছিল, অনুকূল আলোকবর্তী চলন, আর মূল যেটা সেটা কিন্তু প্রতিকূলে যাচ্ছিল, আলোর উৎসের বিপরীত দিকে বাড়ছিল। এইবার যে দিকে আলোর উৎস আছে, অক্সিনটা কিন্তু তার বিপরীত দিকে জমা হয় কোনো অঙ্গের। ঠিক আছে, আলোর উৎসের বিপরীত দিকে অক্সিন কিন্তু জমা হয়। কাণ্ডের ক্ষেত্রেও তাই, এদিকে হচ্ছে, আর মূলের ক্ষেত্রেও যেদিকে আলো আছে সেদিকে কিন্তু তার থেকে বিপরীত দিকে কিন্তু আমাদের হচ্ছে অক্সিজেন জমছে। কিন্তু পার্থক্যটা কি, কাণ্ডে কম অক্সিজেন যেখানে থাকে সেখানে কিন্তু কম সক্রিয়তা হয়। ঠিক আছে, বেশি অক্সিজেন যেখানে জমছে সেই দিকেই কিন্তু কাণ্ডের কোষ বিভাজন বেশি হচ্ছে। আর মূলের ক্ষেত্রে তার একদম বিপরীত। মূলের ক্ষেত্রে আমরা বলতে পারি যেদিকে কম অক্সিজেন আছে সেই দিকে কিন্তু কোষ বিভাজন মূলের বেশি হয়। ঠিক আছে, কম ঘনত্বে কিন্তু ও বেশি সক্রিয় মূল, আর কাণ্ড কিন্তু কম ঘনত্বে কিন্তু কম সক্রিয়। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। এইবার তাহলে কিভাবে ওরা ট্রপিক চলনটা অ্যাকচুয়ালি করবে। ধরো এই দিকে আমাদের হলো অক্সিজেন আছে, এবার এই দিকে অক্সিজেন কি হবে, বেশি সক্রিয় হবে, কারণ কাণ্ডের যেদিকে বেশি অক্সিজেন থাকে সেটা বেশি সক্রিয় হয়, বেশি কোষ বিভাজন করে। তার মানে এই দিকটাও কোষ বিভাজন তো করতে থাকবে আর এই দিকটা বাড়তে থাকবে। এবার এই দিকটা যদি বাড়ে তাহলে অবশ্যই এটা কি করবে, কোন দিকে বেঁকে যাবে, আলোর উৎসের দিকে, তাই না? আর মূলের ক্ষেত্রে কি হবে, যেহেতু কম দিকে, যেই দিকে কম অক্সিজেন আছে সেই দিকটা বেশি বাড়বে, তাইলে ও কোন দিকে বেঁকে যাবে, আলোর উৎস যেদিকে আছে তার বিপরীত দিকে কিন্তু ও বাঁকবে। তাহলে দেখো ও কিন্তু এখানে কি করছে, প্রতিকূল বা বিপরীতে যাচ্ছে। তাইলে এই জন্য আমরা বলবো যে দুটোর পার্থক্য কি, এটাই হলো ওদের পার্থক্য। আর কেন করছে সেটা আমরা আজকে জানলাম, আগের দিন আমরা জানলাম কি করছে, তাই তো? এবার আমরা দেখবো জিওট্রপিক চলন। তো এইখানে কি হচ্ছে, তো আগের দিন আমরা দেখেছিলাম যে ধরো একটা টপকে শুইয়ে রাখা হয়েছে, তো শায়িত অবস্থায় থাকলে অভিকর্ষের যেই দিকে আছে, মানে অভিকর্ষ যেদিকে আছে সেই দিকে অক্সিজেন বেশি জমা হবে। ঠিক আছে, তার মানে মাটির দিকে, যেদিকে কাণ্ডর যেদিকটা মাটিতে আছে সেদিকটা কিন্তু অক্সিজেন বেশি হচ্ছে, আর মূলেরও তাই।
কিন্তু দুটোর কাজ এবার আলাদা হয়ে যাবে, তাই না? তো মূলের যেই দিকে কম অক্সিন ঘনত্ব আছে সেটা বেশি সক্রিয়। তাহলে ও কি করবে? ওইদিকে কোষ বিভাজন বেশি হলে অবশ্যই নিচের দিকে নেমে যাবে মূলটা। আর কাণ্ডের ক্ষেত্রে ঠিক তার বিপরীত হবে, যেহেতু বেশি সক্রিয় দিকটা বাড়বে তাই ও কি করবে? উপরের দিকে উঠে যাবে। এইভাবে কিন্তু ওরা কিন্তু অক্সিন এইভাবে কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখলাম ভূমিকা যা যা আছে ওদের, সেই ভূমিকা অনুযায়ী কিন্তু ওদের উৎসও হবে, তাই না? ওরা কিন্তু সবসময় বর্ধনশীল অঙ্গে বা অগ্রস্থ যেই বৃদ্ধি আছে সেই দিকগুলোতে ওরা কিন্তু থাকবে। তার মানে দেখো, মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, মানে ভাজক কলা মানে যেই কোষগুলো বিভাজিত হয়ে অ্যাকচুয়ালি বৃদ্ধিটা করে। তাহলে মূল আর কাণ্ডের একদম টিপে, মানে একদম প্রথম দিকে বা অগ্রতে কিন্তু ওরা থাকবে। যেমন ওরা কাজ করে সেরকমই ওদের উৎস। ঠিক আছে, অগ্রস্থ বলছে। এবার অপরিণত পাতা যদি থাকে কোথাও, তাহলে অপরিণত পাতাতে ওদের বৃদ্ধি মানে ওদিকটা অক্সিন থাকবে, কারণ ওদের বৃদ্ধির দরকার, কোষ বিভাজন দরকার, তাই না? ভ্রূণমুকুল আবরণীতে ওদের থাকার দরকার, কারণ ওদিকটা বিভাজিত হতে হবে, পরাগরেণুতেও থাকতে হবে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে অক্সিন থাকে। তো আমরা এবার জিবরেলিন হরমোন সম্বন্ধে দেখব। তো জিবরেলিনেও আমাদের ওদের প্রকৃতিটা জানতে হবে, রাসায়নিক প্রকৃতি কি, ডি টার্পিনয়েড ধর্মী এবং জীববেন কার্বন কাঠামুক্ত। কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে নাইট্রোজেন থাকে না। নাইট্রোজেন থাকে না, কিন্তু কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটে থাকবে, কিন্তু নাইট্রোজেন নেই। আর কিভাবে বিনষ্ট হয় সেটা লিখে দিয়েছি। এবার আমরা এইভাবেও আমরা ভূমিকাটা কিন্তু আগে দেখবো, ঠিক আছে, যে কি কি কাজ বেসিক্যালি ও করে। তাহলে প্রথমে আমরা দেখবো যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গন। ঠিক আছে, অনুকূল পরিবেশে কিন্তু কি করে ওরা? বীজের যে ভ্রূণ থাকে সেই ভ্রূণটা থেকে ওরা বের হয়ে বিভিন্ন উৎসেচক নির্গত করে, তার ফলে অঙ্কুর নির্গত হয়। ঠিক আছে, তার ফলে ওরা কিন্তু বড় বৃক্ষে রূপান্তরিত হতে পারে। কিন্তু তার জন্য প্রথমত জিবরেলিন দরকার, যাতে ওরা বীজের সুপ্তাবস্থাটা কিন্তু ভঙ্গন করতে পারে। যেমন একটা আমরা বীজ যদি আঁকি, তো বীজের ভিতরে শস্য থাকে। আমরা কোনো মটর বীজ খুললেই দেখতে পারবো, উপরে ভ্রূণমুকুল আবরণীটা খুললে ভিতরে দেখবো যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো ওই যে দুটো টুকরো হলো সেটাকে আমরা বলি ওদের শস্য। এই শস্যটার মধ্যে ওদের খাবার লুকিয়ে থাকে। খাবারটা বানাতে সাহায্য করে জিবরেলিন। তো খাবারটা পেয়ে গিয়ে অঙ্কুরটা কি করে? বাড়ে। ঠিক আছে, তো এই কাজটা এইভাবে সুপ্তাবস্থাটা ভঙ্গন করছে ও। এটাই হলো জিবরেলিনের ভূমিকা। 2 নম্বরে আমাদের বলছে মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গন। 3 নম্বর আমরা দেখছি পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্ব মধ্য কাকে বলে? দেখো, এরম গাছ থাকবে, গাছের মধ্যে পাতা থাকবে, দুদিকে দুটো পর্বের মধ্যে পাতা। ঠিক আছে, এখানেও আছে। তো এটার মধ্যে জিবরেলিন দেওয়া নেই। আবার একটা গাছ আমি যেটা এখন আঁকছি, আর এই দুটোর মাঝখানের অংশটা হচ্ছে পর্ব। যাই হোক, যেটা আমি এখন আঁকছি সেটাতে কিন্তু জিবরেলিন প্রযুক্ত করা হয়েছে। তো যেইখানে জিবরেলিন দেওয়া হয়েছে তার পর্ব মধ্যটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে পর্ব মধ্য হলো দুটো পর্বের মধ্যবর্তী জায়গা। এই ঘটনাটাকে আমরা বলি বোল্টিং। তাহলে বোল্টিং হলো জিবরেলিনের একটি কাজ। তো এটাও শূন্যস্থান পূরণে আসতে পারে, তো আমরা এই জন্য লিখে নিলাম। স্পেশালি ছবিটা আমি দিয়েছি তোমাদের দেখার জন্য। হ্যাঁ, যেমন আঙুর, কলা, হ্যাঁ, এই জাতীয় ফলগুলো জিবরেলিন প্রয়োগ করলে কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ে। ঠিক আছে, লাস্টে আমরা পড়বো পুষ্প পরিস্ফুটন এবং লিঙ্গ পরিবর্তন। পুষ্প পরিস্ফুটন মানে ফুল ফোটা, লিঙ্গ পরিবর্তন বলতে আমরা বলতে পারি যে কুমড়ো গাছ, কুমড়ো গাছে যখন জিবরেলিন বেশি পরিমাণে থাকে তখন সেইখানে কিরম ফুল হয়? হুম, সেখানে তখন পুরুষ ফুল হয় জিবরেলিন বেশি থাকলে। আর ধরো জিবরেলিন কম থাকলো তখন আমাদের স্ত্রী ফুল হয়। তাহলে এইভাবেও কি করছে? লিঙ্গ পরিবর্তনে সাহায্য করছে, তাই না? এটা হলো ওদের আমাদের জিবরেলিনের কাজ। তো এবার আমরা দেখবো উৎস কোথায় থাকে। তো 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি পরিণত বীজ। তাহলে ওদের কাজ কি ছিল? বীজের সুপ্তাবস্থা ভঙ্গন। তো সেই বীজটা কোথায় পাবে? নিশ্চয়ই পরিণত বীজ হবে, তার সুপ্তাবস্থাটাকে ভঙ্গন করবে, তাই ওখানে থাকে। ঠিক আছে, আর কিসে থাকে? অঙ্কুরিত বীজের বীজপত্র। তাহলে বীজপত্র আমি দেখলাম যে
প্রথম যে দুটো পাতা বেরোয় গাছ থেকে, তো সেইটাই হলো বীজপত্র, তাহলে বীজপত্র বৃদ্ধির দরকার, সেই জন্য ওখানেও থাকবে। ঠিক আছে, আর থাকে পাতার বর্ধিষ্ণু অঞ্চলে, আর অপরিণত পাতাতেও কিন্তু আমরা জিব্রেলিন অনেক পরিমাণে দেখতে পাই। এবার আমরা দেখব সাইটোকাইনিন। তো সাইটোকাইনিন শব্দটা এসছে সাইটোকাইনেসিস থেকে। তো আমরা কোষ বিভাজন যখন পড়বো তখন দেখব সাইটোকাইনেসিস হলো কোষ বিভাজনের একদম শেষ দশা, যেখানে দুটো কোষ নিউক্লিয় অবস্থার বিভাজনের সম্পন্ন হওয়ার পর শুধুমাত্র দুটো আলাদা হওয়া বাকি। তো সেই দুটো আলাদা কোষ তৈরি হওয়ার যে পদ্ধতি, সেটাকে ত্বরান্বিত করে এই হরমোন সাইটোকাইনিন। সেই জন্য এর নাম হয়েছে সাইটোকাইনিন হরমোন। তো এটা কিরকম? এটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির এবং এখানে নাইট্রোজেন থাকে। এটি জলে দ্রবণীয় এবং জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয়। এবার আমরা দেখব ওর ভূমিকা। ঠিক আছে, তো ভূমিকায় আমরা প্রথমে যদি দেখি তাহলে দেখব যে কোষ বিভাজনে সাহায্য করে, যেটা আমরা ওর সংজ্ঞাতেই দেখেছি। ঠিক আছে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। তো পার্শ্বীয় মুকুল বলতে অক্সিনের সময় যদি আমরা দেখি, ও কি করছে? অগ্রস্থ মুকুলের বিভাজন করছে। অগ্রস্থ মানে উপরের দিকে বাড়তে সাহায্য করছে না, ও পাশের যে শাখা মূলগুলো ওগুলোর দিকে কিন্তু ও বৃদ্ধিটা স্থগিত করে দিল। কিন্তু এই সাইটোকাইনিন কি করবে? ও পার্শ্বীয় মুকুলগুলোকে বাড়তে সাহায্য করবে, কিন্তু অগ্রমুকুলের যে প্রকটতা সেটাকে দমিয়ে দেবে। মানে অগ্রটাকে বাড়তে সাহায্য করবে না, কিন্তু পার্শ্বীয়টাকে বাড়তে সাহায্য করছে। সেই জন্য আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু ও অক্সিনের বিপরীত কাজ করছে, তাই না? তাহলে এখানে কিন্তু ও অগ্রস্থ মুকুলগুলোকে বা অগ্রস্থ কোষগুলোকে বিভাজন হতে বাধা দিচ্ছে এক রকমের। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আমাদের বার্ধক্য বিলম্বিতকরণ, মানে বার্ধক্যটা দেরি করে দেওয়া। দেখো এখানে দুটো পাতার ছবি দেওয়া আছে, একটার মধ্যে সাইটোকাইনিন লাগানো আছে, একটাতে সাইটোকাইনিন লাগানো নেই। তো দুটো একই রকম পাতা, কিন্তু যেটাতে লাগানো আছে সেটা কিন্তু অনেক বেশি সময় ধরে সবুজ আছে, মানে ও কিন্তু বুড়ো হয়ে যায়নি তাড়াতাড়ি। তাহলে এটা হলো ওর বার্ধক্য বিলম্বিতকরণের একটা উদাহরণ। এইবার আমরা দেখব যে এটাও কিন্তু বীজের সুপ্ত অবস্থা ভঙ্গন করতে সাহায্য করে। আর লাস্ট বলছে অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ। অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ বলতে যখন কোনো গাছ প্রথম তৈরি হয়, ঠিক আছে, ভ্রূণের মধ্যে যে কোষগুলো যখন থাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এই কোষটা বড় হয়ে কাণ্ড তৈরি করবে, এই কোষটা বড় হয়ে মূল তৈরি করবে। সেটা কে নিয়ন্ত্রণ করে? সেটা কিন্তু এখানে সাইটোকাইনিন যে হরমোন আছে সে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তো এরপর আমরা কি দেখব? উৎস, উৎসগুলো আমরা দেখবো। তাহলে বুঝতে পারছি যে ও কোষ বিভাজনে সাহায্য করবে, এরম এরম অঙ্গেই থাকবে, এরম এরম জায়গাতেই থাকবে। তো এখানে আমরা বলবো যে নারকেলের যে তরল শস্য আছে সেখানে কিন্তু ও থাকে। তো নারকেল গাছ কিরকম হয়? আহ নারকেল গাছ যদি আমরা দেখি যে এরকম কিন্তু হয়, মানে বাইরের দিকে ওদের একটা ছোবা থাকে আর ভিতরে কিন্তু শক্ত খোলের মধ্যে কিন্তু ওদের বীজটা থাকে, যে বীজটা কিন্তু বড় হয়ে কিন্তু কি করে? অঙ্কুরোদ্গম করে নতুন গাছ তৈরি করতে সাহায্য করে। তো বীজের ভিতরে কি থাকতে হবে? বীজটা যেহেতু কি করছে? অঙ্কুরোদ্গম করবে পরে, সেই জন্য বীজের ভিতরে শস্য বা পুষ্টিকর যে খাদ্য আছে সেগুলো কিন্তু বীজের ভিতরে থাকতে হবে, নাহলে কি করে অঙ্কুরোদ্গম করবে, তাই না? তো সেই তরল শস্য থাকে, শস্যটা তরল থাকে, নারকেলের যে জল বা ডাবের জল, সেই জন্য ওটাকে আমরা বলছি ওখানে কিন্তু সাইটোকাইনিন থাকছে। এবার ভুট্টার শস্যও থাকছে সেটা কিরকম ভাবে? অঙ্কুরিত বীজ এবং ফুল ও ফলের নির্যাস, যেমন ধরো আপেল, হ্যাঁ, নাশপাতি ইত্যাদি ফলের নির্যাসে কিন্তু আমরা সাইটোকাইনিন অনেক পরিমাণে পাচ্ছি। তো নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব কিছু কৃত্রিম উদ্ভিদ হরমোন, যেটা আমরা একদম প্রথমে দেখেছিলাম। তো এখানে আমাদের উদ্ভিদ হরমোনের ভূমিকা, তো আমরা কিন্তু নিজেদের প্রয়োজনে এই হরমোনগুলো কাজে লাগাই। কারণ জনসংখ্যা যত বাড়ছে তত কি হচ্ছে? উদ্ভিদের খাদ্য হিসেবে চাহিদাও বাড়ছে। হ্যাঁ, বা কখনো হয়তো শুধু সুবিধার জন্য, যেমন ধরো আমরা কখনো পার্থেনোকার্পি করলাম। ঠিক আছে, পার্থেনোকার্পিটা বেসিক্যালি কি? এটা হচ্ছে তোমার, দেখো আমি এখানে লিখেছি, এটা হচ্ছে বীজহীন ফল উৎপাদন, তাই তো? তাহলে পার্থেনোকার্পিতে আমরা এইখানে প্রয়োগ করছি কৃত্রিম উদ্ভিদ হরমোন, তো আমাদের নিজেদের প্রয়োজনে করছি। শাখা কলমটা কি? শাখা কলম হচ্ছে যখন কোনো গাছের শুধুমাত্র বীজ থেকে গাছ উৎপাদন না হয়, ওর শাখা যদি মাটিতে পুঁতি, সেই শাখা থেকে মূল বেরিয়ে নতুন গাছ তৈরি করে। তো এইটা ত্বরান্বিত করতে সাহায্য করে এই উদ্ভিদ হরমোন কৃত্রিমগুলো। যেমন ধরো গোলাপ, ডালিয়া, জবা ইত্যাদি গাছের ওদের শাখাটা যদি আমি সেই হরমোনে ডুবিয়ে গাছ মাটিতে পুঁতে দিই, খুব তাড়াতাড়ি মূল বেরিয়ে আসবে। তো এখানে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড ইত্যাদি কৃত্রিম অক্সিন কিন্তু এই শাখা কলম তৈরিতে সাহায্য
এবার আমরা দেখবো অপরিণত ফলের রোগ মোচন। তো চাষিরা নিশ্চয়ই চাইবে না যে তাদের ফল যে বিভিন্ন আপেল, নাশপাতি, টমেটো ইত্যাদি এরা পেকে যাওয়ার আগেই গাছ থেকে পড়ে যাক। তো সেই জন্য আমরা ব্যবহার করি। এবার আগাছা দমন। তো ধরো বিভিন্ন খাদ্যশস্য বা বিভিন্ন অর্থকরী ফসল যখন আমরা চাষ করি তখন তার সঙ্গে কিছু আগাছা জন্মায়। এই আগাছাগুলো কিন্তু চাষের জমির জন্য ক্ষতিকারক, কারণ ওখানে বিভিন্ন বিষাক্ত পদার্থ তৈরি হয়। তো কৃত্রিম অক্সিজেনের মিশ্রণ যদি ওদের মধ্যে প্রয়োগ করা যায় তাহলে ওরা কিন্তু বিনষ্ট হয়ে যায়। তো এরপর আমরা দেখব যে কি কি কৃত্রিম হরমোন অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হচ্ছে কীটনাশক হিসেবে। তো 2,4-D, হ্যাঁ, তো এগুলো আমরা আগে পড়েছিলাম। তো এবার আমরা দেখবো পার্থেনোকার্পি। যখন বলবো তাহলে বীজহীন ফল উৎপাদন। তো এখানে ছবিতে আমরা দিয়েছি যে তরমুজের মধ্যে বীজ নেই, দেখো এরা কিভাবে নিষেকহীনভাবে কিন্তু ফলটা তৈরি করা হয়েছে, সেই জন্য এখানে কিন্তু আমাদের দেওয়া নেই। যেমন এখানে নাশপাতিরও উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে? তো এখানেও আইবিএ, এনএ ইত্যাদি কৃত্রিম অক্সিজেন, কৃত্রিম জিবরেলিন, কৃত্রিম সাইটোকাইনিন বিভিন্ন জায়গা বুঝে আমরা ব্যবহার করি। তো এখানে আমাদের চ্যানেল বা ভিডিওটা এখানেই কিন্তু শেষ করলাম। তো যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকারে লাগিয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু আরও এরকম ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ গুড বাই অ্যান্ড স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।